আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এটা বোধহয় চতুর্থতম ক্লাস কিনা, চতুর্থতম ক্লাস মনে হয় এটা। না না না, সেকেন্ড পার্ট হতে পারে। আচ্ছা, যাই হোক, আজকে আমাদের শুরু হলো কড ডাটা থেকে। হ্যাঁ, তো কড ডাটার মধ্যে আমরা পড়ি মানে ফাইলাম বা পর্ব, তাই না? কড ডাটার মধ্যে আমরা পড়ি, আমরা হলো আমাদের ফাইলাম হলো কড ডাটা। তো কর্ড আর আটা এই দুইটা শব্দ থেকে কড ডাটা আসছে, এটা বই দিয়ে আসছে। হ্যাঁ, কর্ড মানে হলো রজ্জু বা দড়ি, আটা মানে বহনকারী, মানে অর্থাৎ দড়ি বহন করে। দড়ি বহন করা বলতে বোঝায় আসলে আমাদের পিছন দিকে যে মেরুদণ্ড আছে আর কি। তো প্রাথমিক অবস্থায় কিন্তু মেরুদণ্ডটা তো এরকম দড়ির মতো নরম থাকে। তো পিছনের দিকে যে কর্ড বা দড়ি, সেটাই হলো কড ডাটা যারা বহন করে, তাই না? এর আগে কেউই কিন্তু এরকম মেরুদণ্ড বহন করেনি আর কি, সবাই অমেরুদণ্ডী ছিল। আর এখান থেকে শুরু হয়েছে যে পিছন দিকে দড়ি বহন করা আর কি। হ্যাঁ, তো এটাই হলো কড ডাটা। তাহলে এখন এখানে দেখো, এটা আসছে কোন কোন বোর্ডে? কড ডাটা থেকে আসছে ঢাকা বোর্ডে 21 সালে, রাজশাহী বোর্ডে 16 সালে, এছাড়া সিলেট বোর্ডে 23 সালে। এই কড ডাটা বৈশিষ্ট্য থেকে আসছে। এর মধ্যে সিলেট বোর্ডে আসছিল, এই ছবিটা দিয়েছিল এবং এটা দেখে আর কি, এটা উদ্দীপকটি কোন পর্বে, তারপর বৈশিষ্ট্য আসছিল। হ্যাঁ, এই তাহলে দেখো, এখন আমরা প্রথমে জানবো কড ডাটার বৈশিষ্ট্যের মধ্যে যেটা জানতে হবে সেটা হলো যে নটকট। নটকট নামকরণ কেন হলো? নট মানে পিঠ বা পিছনে, কট মানে দড়ি, তার মানে পিছনে দড়ি। এখন নটকট আর মেরুদণ্ড এর মধ্যে কি পার্থক্য সেটা কি খেয়াল করো। নটকট আর মেরুদণ্ডের মধ্যে পার্থক্য হলো, যখন আমরা ভ্রূণী অবস্থায় থাকি তখন আমাদের পিছনে একটা হচ্ছে অখণ্ডায়িত একটা অস্থি থাকে। অখণ্ডায়িত মানে কোনো খণ্ডায়ন নাই, এরকম একটা অস্থি থাকে এবং এটা হয় স্থিতিস্থাপক, মানে রবারের মতো, যেদিক খুশি সেদিক করা যাবে। হ্যাঁ, তো মূলত এই জিনিসটার নামই হলো নটকট, দড়ির মতো, দড়ি যেমন যেদিক খুশি সেদিক করা যায় আর কি। তো এটা আবার কিছু কিছু মাছ জাতীয় প্রাণী আছে যাদের সারা জীবনই এরকম নটকট থাকে, যাদেরকে তুমি দুমড়ালে মুচড়ালে সব দিকে হবে আর কি। হ্যাঁ, তো এটা হলো নটকট। আমাদের ভ্রূণী অবস্থায় এই নটকটটা থাকে। কিছু কিছু প্রাণী আছে যে যেমন ইউরোকড ডাটা, সেফালোকড ডাটা, এগুলো আমরা পড়বো। এই পর্বের সারা জীবনই এই জিনিসটা থাকে, বুঝছো? কখনো এরকম আমাদের মতো মেরুদণ্ড হয় না। মেরুদণ্ড মানে খণ্ডায়িত অস্থি, এরকম হয় না। তো আমাদের যেটা হয়, হ্যাঁ, আমাদের পরে মেরুদণ্ডে রূপান্তরিত হয়ে যায়। আমাদের ভ্রূণী অবস্থায় যখন আমাদের বয়স 5 মাসের দিকে আসতে শুরু করে, 5 মাস পূর্ণ হলে তখন এই অস্থিগুলাই খণ্ডায়ন ঘটে। খণ্ডায়ন ঘটলে কি হয়? খণ্ডায়ন ঘটলে এরা তখন এমন হয়ে যায়, এরকম। এই যে ছোট ছোট যে খণ্ডায়নযুক্ত অস্থি, এই অস্থিগুলোকে আমরা বলি কশেরুকা বা ভার্টিব্রা। কশেরুকা বা ভার্টিব্রা, এদের নাম হলো কশেরুকা। কশেরুকার আরেকটা বাংলা হলো মেরুদণ্ডের ছোট অস্থি। কশেরুকা এর আরেকটা বাংলা অর্থ হলো মেরুদণ্ডের ছোট অস্থি। মেরুদণ্ডের ছোট অস্থি। কশেরুকার আরেকটা বাংলা হলো মেরুদণ্ডের ছোট অস্থি। ইংরেজিতে বলা হয় ভার্টিব্রে। ভার্টিব্রে ইংরেজিতে বলা হয় ভার্টিব্রে, ঠিক আছে? আর এই জিনিসটা আরো অনেক লম্বা, আমি অত তো দিইনি। হ্যাঁ, আর এটাকে বলা হয় ভার্টিব্রা। ভার্টিব্রা মানে মেরুদণ্ড। তাহলে এটা তো নটকট। তাহলে আমাদের কিন্তু দুটোই থাকে। আমাদের ভ্রূণী অবস্থায় থাকে নটকট, পূর্ণাঙ্গ হয়ে গেলে তখন এটা মেরুদণ্ডে রূপান্তরিত হয়ে যায়। এখন মেরুদণ্ড নামকরণটা আসলে কেন হয়েছে বলো দেখি। মেরুদণ্ড নামকরণটা কেন হলো? মেরু ওখানে দণ্ড মানে
মেরু বলতে কি বোঝায়? মেরু বলতে মেরু এই যে হ্যাঁ, মেরুদণ্ড মানে এটা এমন একটা দণ্ড বা এমন একটা লাঠি, যেই লাঠির দুইটা মেরু আছে। গোল জিনিসের কি মেরু থাকে? থাকে না। তাহলে এটা হলো লম্বা কিছু যার দুটো মেরু আছে, এইটা বোঝানোর জন্য এর নাম হচ্ছে মেরুদণ্ড। বুঝতে পেরেছো? মানে এটা একটা লম্বা কিছু যার দুটো মেরু আছে, তাই এর নাম মেরুদণ্ড। তাহলে যখন হচ্ছে এই নটকট কশেরুকা নির্মিত, মানে ছোট ছোট মেরুদণ্ডের ছোট ছোট অস্থি 33টা থাকে, যখন কশেরুকা নির্মিত হয়ে যায় তখন এর নাম মেরুদণ্ড। বুঝা গেল কি? কিন্তু আমাদের তো দুটোই আছে, আমাদের হলো ভ্রূণী অবস্থায় নটকট, পূর্ণাঙ্গ অবস্থায় মেরুদণ্ড। তো এই জন্যই কড্ডাটার মধ্যে নটকট একটা কথা বলা হচ্ছে। আচ্ছা, এখন যা বলার বলে দিছি, এটা বুঝতে পারবে আশা করি। এরপরে দেখো স্নায়ুরজ্জুর কথা বলা হচ্ছে, যে নটকটের ঠিক নটকট যেখানে, এই নটকটের পিছন দিকে এরকম কিছু একটা আরেকটা দড়ির মতো অংশ দেখা যায়, এটাও থাকে নটকটের পিছন দিকে। যারা অমেরুদণ্ডী প্রাণী হয়, হ্যাঁ, ধরো তেলাপোকা, ঘাসফড়িং, হ্যাঁ, যারা অমেরুদণ্ডী হয়, কেঁচো এদের কিন্তু অঙ্কীয় দিকে স্নায়ুতন্ত্র থাকে। অঙ্কীয় দিক মানে কি? এই যে সামনের দিকে, বুঝছো? যারা হলো অঙ্কীয় মানে সামনের দিক, অঙ্কীয় বলতে হচ্ছে সামনের দিক, পৃষ্ঠীয় মানে পিছন দিক, হ্যাঁ। তো অঙ্কীয় দিকে থাকে, কিন্তু মেরুদণ্ডী প্রাণী যারা হয় তাদের পিছন দিকে স্নায়ুরজ্জু থাকে। তো এইটাকে বলা হয় স্নায়ুরজ্জু। তবে স্নায়ুরজ্জু আর সুষমনা কাণ্ড এক কথা না কিন্তু, হ্যাঁ, এটা একটু খেয়াল করতে হবে। তো স্নায়ুরজ্জু থাকে, যে বলছে নটকটের ঠিক উপরে লম্ব অক্ষ বরাবর ফাঁপা নলাকার স্নায়ুরজ্জু থাকে। মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে স্নায়ুরজ্জুটি পরিবর্তিত হয়ে সম্মুখ প্রান্ত মস্তিষ্ক ও পশ্চাতে সুষমনা কাণ্ড। সুষমনা কাণ্ড তখন হবে যখন এই স্নায়ুরজ্জু থেকে স্নায়ুতন্তুগুলা গোটা শরীরে ছড়িয়ে যাবে, গোটা শরীরে ছড়িয়ে পড়বে, তখন এর নাম হবে সুষমনা কাণ্ড বা স্পাইনাল কর্ড। পানি মানে বইয়ে পাচ্ছ না? পানি বইয়ে? আচ্ছা, সুষমনা কাণ্ড নাম কেন হলো? যে কারণ এটা এমন একটা কাণ্ডের মতো গঠন, যেই গঠনে স্নায়ুর তন্তুগুলা মানে স্নায়ুর যে সুতাগুলা সুষমভাবে বিন্যস্ত। সুষমভাবে মানে কি? এদিকেও যেই কয়টা গেছে, এদিকেও সেই কয়টা গেছে, তাহলে কি সুষমভাবে বিন্যস্ত হলো না? তাহলে সুষমভাবে বিন্যস্ত হওয়ার কারণে এর নাম হয়েছে সুষমনা কাণ্ড। বুঝা গেল? তাহলে এটাই হলো সুষমনা কাণ্ড। তো যখন মেরুদণ্ডী হয় তখন মেরুদণ্ড হলো এর পিছন দিকে থাকে, এটা মেরুদণ্ড হলে এর পিছন দিকে মস্তিষ্ক, তারপরে এর পিছন দিক থেকে বের হয়ে আসে, এবং তখন দুই কশেরুকার মাঝ দিয়ে সুতাগুলা বের হয় আমাদের। বুঝতে পারছো? যখন মেরুদণ্ড হয়ে যায়, তো সেই কথাই বলছে সুষমনা কাণ্ড গঠন করে। তাহলে স্নায়ুরজ্জু আর তোমার হচ্ছে সুষমনা কাণ্ড এক কথা না। স্নায়ুরজ্জু হলো যখন এটা শাখা বের হবে না তখন স্নায়ুরজ্জু, আর যখনই শাখা বের হয়ে যাবে তখন সুষমনা কাণ্ড। বুঝে গেল? আচ্ছা, এবার দেখো, এবার বলছে গলগলীয় ফুলকারন্দ। যারাই হচ্ছে কর্ডাটা পর্বের হয় তাদের সবারই গলগলীয় ফুলকারন্দ থাকে, হয় ভ্রূণী অবস্থায় অথবা পূর্ণাঙ্গ অবস্থায়। যেমন মাছদের গলার দুই পাশে ফুলকারন্দ আছে, তাই না? আমাদেরও কিন্তু, আমরাও তো কর্ডাটা পর্বের, কেন? কারণ আমরাও কিন্তু ভ্রূণী অবস্থায়, আমাদেরও গলার দিকে ভ্রূণী অবস্থায় গলার পাশে দুই পাশে ফুলকারন্দ ছিল, কিন্তু তখন আমরা পরে এটা ব্লিন হয়ে যায়, নষ্ট হয়ে ওটা থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়ে যায়। আমাদের এখানে যে গ্রন্থি আছে না, হ্যাঁ, থাইমাস হয়ে যায়। তো এটা হলো আমাদের এই পাশে আর এই পাশে থাকে, ছিদ্র থাকে, গলগলীয় ফুলকারন্দ থাকে, যেটাতে আমরা যখন ওই যে ইয়ের মধ্যে থাকি, মানে জরার মধ্যে যখন থাকি, হ্যাঁ, তখন তো একটা পর্দার মধ্যে থাকি, তখন ওর মধ্যে পানি থাকে, ওই পানির মধ্যে আমরা তখন ফুলকারন্দ আছে তো,
পানির ভেতর থেকে অক্সিজেন নিয়ে আমরা পানির মধ্যে দিয়ে আমরা অক্সিজেন নিই। তাহলে পানির মধ্যে দিয়ে আমরা তখন কি করি? আমরা তখন অক্সিজেন নিই। যে ক্লাস দিয়েছিল ওটা একটু ইউটিউবে দেখে নিও। হ্যাঁ, তাহলে তাহলে ফুলকারন্দ আমাদেরও ছিল এক সময়, ভ্রূণী অবস্থায় ছিল, এখন আর দরকার নাই। এখনো যদি থেকেই যেত তাহলে কিন্তু আমরাও পানি থেকে অক্সিজেন নিতে এখনো পারতাম, যদি এরকম আল্লাহ দিয়ে রাখতো, মানে এটা যদি নষ্ট না করে দিত আর কি। তাহলে কি হতো? আমরা এখনো কিন্তু পানির মধ্যে থাকলে আমাদের কোনো সমস্যা হতো না, পানির মধ্যে আমরা থাকতাম, অক্সিজেন তো নিতে পারছি। হ্যাঁ হ্যাঁ, জলের স্তরে সবসময় দেখা যাচ্ছে যে বেশি গরম লাগছে, তখন হয়তো তোমরা বলতে যে স্যার নদীর মধ্যে যাই পড়ি গা, চলে গরম বেশি লাগে, তাই না? তখন হয়তো এসি টিসির দরকার ছিল না আর কি, মানে ওই গরম লাগলে পানির মধ্যে, বইগুলা প্লাস্টিকের হতো, তাই না? পানির মধ্যে আমরা পড়তাম, কোনো কিছুই হতো না, তাই না? তো ওটা হলে আবার মাছদের জন্য সমস্যা হতো, মাছদের নিরাপত্তার সমস্যা হতো। আচ্ছা, তাহলে বুঝলে আশা করি, তাই না? আচ্ছা, এরপরে বলছে অ্যান্ডোস্টাইল। অ্যান্ডোস্টাইল বলতে বোঝায় যে অ্যান্ডোস্টাইলের বাংলা অর্থ আসলে কি জানো? অ্যান্ডোস্টাইল মানে হলো পাইপের মতো একটা গঠন। দেখো এখানে একটা পাইপের মতো একটা গঠন দেখা যাচ্ছে। তো এটা হলো এই অ্যান্ডোস্টাইল পাইপের মতো যে গঠন, খাদ্য খাবারগুলো আমরা তো তখন হচ্ছে যে ওই যে পানি থাকে জলের মধ্যে, ওই পানি গুলাই তো ফুলকারন্দতে আসে আর ওই পাইপ দিয়ে আমাদের শরীরে ঢুকতো আর কি। তো ওই জন্য তখন অ্যান্ডোস্টাইল থাকতো, কিন্তু এখন অ্যান্ডোস্টাইল আর নাই, কারণ এখন তো আর ফুলকা দিয়ে ঢুকছে না। তো অ্যান্ডোস্টাইল মানে যে পাইপের মতো একটা গঠন ছিল আমাদের, এখন আর নাই, এখন দরকার নেই। এটা থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়েছে। এবার বলছে পায়ুত্তর লেজ, যে যারা কর্ডাটা পর্ব হয় তাদের হলো পায়ুর ওখানে লেজ থাকে। আমাদেরও কিন্তু ভ্রূণী অবস্থায় লেজ ছিল, আমাদের লেজ ছিল, বুঝছো? তো ভ্রূণী অবস্থায় লেজ ছিল, তো লেজটা পূর্ণাঙ্গ অবস্থায় বিলীন হয়ে গেছে, তাহলে কর্ডাটার মধ্যে আমরাও পড়ি, আমরা যেহেতু আমাদেরও লেজ ছিল, ভ্রূণী অবস্থায় লেজ ছিল, তো হ্যাঁ লেজটা বিলীন হয়ে গেছে। লেজটা থাকলে তো সমস্যা হতো না, তখন একটা বাড়তি ঝামেলা, মানে আমরা যেহেতু বসি, তাই না? অন্যান্য প্রাণীরা তো বসে না, তাই না? তাহলে আমরা যেহেতু বসি, এই কারণে আমাদের লেজ থাকলে সমস্যা, ঠিক আছে? তখন দেখা যাচ্ছে যে বসতে যাই, কেউ কারো লেজের উপরে বসে বললো, এই তুই আমার লেজের উপরে বসছিস কেন, খেয়াল করে বসবে না, এই সেই ঝামেলা, তাই না? ওই জন্য আমাদের লেজ নেই, কিন্তু ভ্রূণী অবস্থায় ছিল। এরপর বলছে পরিপাকতন্ত্র, সম্পূর্ণ পরিপাকতন্ত্র থাকে মুখ থেকে পাই পর্যন্ত। এটি মুখসূত্রে শুরু আর পাইতে শেষ। এতে পাকস্থলী ও অন্ত্র সুস্পষ্টভাবে পৃথক। পাকস্থলী ছিল, আর অন্ত্র বলতে বোঝায় পাকস্থলীর পর থেকে যেটা থাকে সেটাই হলো অন্ত্র। অন্ত্র মানে নাড়িভুঁড়ি, তাই না? এটা ধরো পাকস্থলী, তারপর থেকে গোটাটাকে আমরা বলি অন্ত্র। পাকস্থলীর পর থেকে নিয়ে এখানে ধরো বৃহদন্ত আছে, তাহলে বৃহদন্ত, তারপরে হচ্ছে এই যে মলাশয়, এই গোটাটা, অর্থাৎ এখান থেকে এইটুকু গোটাটাকে বলা হয় অন্ত্র। অন্ত্র মানে নাড়িভুঁড়ি, তাহলে পাকস্থলী আলাদা ভাবে থাকে স্ফীত, আবার তারপর অন্ত্র মানে নাড়িভুঁড়ি, এটা থাকে, তাই বলছে। রক্ত সংবহন তন্ত্র, কর্ডেটদের রক্ত সংবহন বদ্ধ ধরনের, মানে কি ধমনী শিরার মধ্যে দিয়ে রক্ত যায়, এই জন্য বলছে এটা হলো বদ্ধ ধরনের। ধমনী শিরার মধ্যে দিয়ে যায়, আমাদের কোষের মধ্যে কিন্তু রক্ত নাই, আমাদের পাকস্থলীর ভিতরে রক্ত নাই, আমাদের পাকস্থলীর আশপাশে সিলম, সেখানে রক্ত নাই, ফাঁকা জায়গাগুলোতে কোথাও রক্ত নাই। তাহলে রক্ত কার মধ্যে আছে? বদ্ধ, বুঝছো? তো এই জন্য আমাদের কোষের মধ্যেও কিন্তু রক্ত নাই, খালি কি হয়, রক্তের পুষ্টিগুলা কোষের মধ্যে যায়, গোটা রক্ত কিন্তু কোষের মধ্যে ঢুকে না। তাহলে কাটলে রক্ত বের হয় কেন? রক্ত জালক কেটে যায়, তাই, বুঝতে পারছো? তাহলে বদ্ধ ধরনের আমাদের। আচ্ছা, তারপর বলছে রক্তবাহিকা, এটা দরকার নাই। হেপাটিক পোর্টাল তন্ত্র এর আগে একদিন বলছিলাম, আশা করি আর বলতে হবে না। হেপাটিক মানে আবার বলতে হবে? আচ্ছা, হেপাটিক পোর্টাল তন্ত্র হলো কি, যে যকৃৎ, এটা আমরা জানি আমাদের যে যকৃৎ আছে, হ্যাঁ,
মনে করো এখানে আমাদের যকৃৎ, এটা আমাদের যকৃৎ। তো যে ধমনীগুলো আসে, আমাদের যে ধমনীগুলা, আমাদের যে ধমনীগুলো আসে, হ্যাঁ, তো ধরো এটা আমাদের ধমনী আসছে, তো এই ধমনীটাই প্রত্যেক জায়গাতে কি করে যে কৌশিক জালিকায় পরিণত হয়। কৌশিক জালিকায় পরিণত হয়ে পরবর্তীতে যখন বের হয় তখন কিন্তু সেটার দায়িত্ব হলো সরাসরি কোথায় যাওয়া, সরাসরি এটা চলে যাওয়ার দায়িত্ব হচ্ছে কোথায়, সরাসরি হৃৎপিণ্ডে। মানে আমাদের ধমনীর কাজ হলো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে অক্সিজেনযুক্ত রক্ত পাঠাবে এবং পাঠানোর পর ওই অঙ্গ প্রত্যঙ্গে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে না, ওই কার্বন ডাই অক্সাইডটা নিয়ে শিরায় হয়ে আবার হৃৎপিণ্ডে ফিরে যাবে। এটা হলো আমাদের ধমনীর কাজ। কিন্তু একটা ব্যতিক্রম দেখা যায় যকৃতের এখানে এসে। কি ব্যতিক্রম? যকৃতের এখানে এসে কি ব্যতিক্রম হয়, যে পরিপাকতন্ত্রের মধ্যে যে ধমনীটা আসে অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে, তো পরিপাকতন্ত্রকে অক্সিজেন দিল, দিয়ে বের হইছে, যখন সে বের হলো তখন তো তার নাম শিরা হয়ে গেল। যখন সে বের হলো তার নাম শিরা। এর দায়িত্ব ছিল কিন্তু যে সরাসরি হার্টে চলে যাওয়া, কিন্তু সে তা গেল না। না যে কি করলো, আগে যকৃতে গেল, আগে যকৃতে কোষিক নালিকা পরিণত হলো, তারপরে সে হার্টে গেল। তাহলে এখানে দেখা গেল ডাইরেক্ট হার্টে কিন্তু শিরাটা যায়নি, প্রথমে সে একটা পোর্টে গেছে। পোর্ট মানে বন্দর, পোর্ট মানে বন্দর। সেই বন্দরের নাম কি? হেপাটিক পোর্ট, মানে যকৃৎ পোর্ট। পোর্ট মানে বন্দর। এখন হচ্ছে যেমন হলো ধরো যদি ভারত থেকে সরাসরি কোনো কিছু আসে আমাদের দেশে, তো বন্দরে আসার প্রয়োজন হয় না, চাপাই থেকে সরাসরি ঢুকে গেল, তাহলে এটা হলো ডাইরেক্ট। আর যদি অন্য দেশ থেকে কিছু আসে, ধরো পাকিস্তান থেকে কিছু আসবে, তাহলে সেটা কিন্তু আসবে বন্দর হয়ে, তাহলে ওটাকে বলবো বন্দর, বন্দর বাহিকা। তো এখানে তাই হয়েছে যে সরাসরি হাটে যাওয়ার আগে আগে একটা বন্দরে নামছে, মাল খালাস করছে, করে টোরে তারপরে সে হাটে গেছে। তাই এর নাম হলো হেপাটিক পোর্ট থেকে পোর্টাল। পোর্ট থেকে পোর্টাল। যাওয়ার পথে পোর্টাল অর্থ পোর্ট, পোর্ট মানে বন্দর। পোর্টালের কথাটা আসে, পোর্টাল কথাটা আসে পোর্ট থেকে। পোর্ট মানে বন্দর, পোর্ট মানে বন্দর। যেমন সমুদ্র বন্দর আছে না, বন্দর বলতে যেখানে মাল খালা, মানে মালগুলা খালাস হয় তারপরে আবার যায়। হ্যাঁ, যেমন একসময় আমাদের দেশে পেঁয়াজের দাম অনেক বেশি বেড়ে গেছিল, তোমাদের হয়তো মনে নাই, একসময় পেঁয়াজের দাম 250 টাকা কেজি হয়েছিল। 250 টাকা কেজি হয়েছিল। হ্যাঁ, পেঁয়াজ ছাড়া রান্না করা শিখেছিল। কিন্তু নিজে কিন্তু কপা কপ খাইছে, কিন্তু জনগণকে বলছে যে তোমরা খায় না আর কি। হ্যাঁ, দাম বেশি। তো তখন হচ্ছে ওই সময় আর কি যে বাংলাদেশকে বিপদে ফেলার জন্য ওই সময় কিন্তু ভারতীয় পেঁয়াজের দাম কম ছিল। হ্যাঁ, কিন্তু তারপরেও ওই সময় বাংলাদেশকে বিপদে ফেলার জন্য বাংলাদেশ কিন্তু পেঁয়াজ তখন বিক্রি করেনি আর কি, বিক্রি করতো না। তখন তুরস্ক থেকে পেঁয়াজ আসতো, মোটা মোটা পেঁয়াজ আসতো। তো ওই তুরস্কের পেঁয়াজগুলো কিন্তু তোমার হচ্ছে প্রথমে আসতো ইয়াতে, তোমার হচ্ছে যে ওই বন্দরে, তারপরে বাজারে আসতো। তাহলে ডাইরেক্ট বাজারে আসতো না, তাই ওটা কিন্তু বন্দর হয়ে আসা, এইটার মতো কিছুটা। ডাইরেক্ট হাটে গেল না, আগে গেল সমুদ্র বন্দরে, তারপরে গেল হাটে। এরকম ব্যাপার, বুঝতে পারছো? তখন এরকম। তো তারপর থেকে আর পেঁয়াজের দাম অত বাড়েনি আর কি। তো দেশে পেঁয়াজ উৎপাদন কম হয়েছিল আর কি। কখনো কখনো উৎপাদন কম হয়, অনেক সময় বন্যা টন্যাতে সব হয়ে যায়, এরকম ঘটনা ঘটে আর কি। হ্যাঁ, তো এরকম ঘটনা ঘটার জন্য এই কাহিনী ঘটছিল। এখন আবার হ্যাঁ, বাংলাদেশ মোটামুটি ধানের দিক থেকে মোটামুটি ভালো অবস্থানে আছে মোটামুটি আর কি। ওই জন্য অতটা সমস্যা হয় না আর কি। হ্যাঁ, অতটা সমস্যা হয় না মোটামুটি, এটা বাংলাদেশে আর কি। তবে ওই বাংলাদেশ কিন্তু আর কি, যে আগে মনে করা হতো যে ভারত যেটা বলতো আমাদের কাছে ছাড়া তোরা চলতেই পারবি না, হ্যাঁ, এরকম চিন্তা ভাবনা, ওটা থেকে কিন্তু বাংলাদেশ বের হয়ে আসছে। এখন দেখা যাচ্ছে বাংলাদেশ কিন্তু চলতে পারছে আর কি, অনেক কিছু বন্ধ করে দিচ্ছে কিন্তু চলতে পারছে। বাংলাদেশের মানে ইয়েরা বলছে যে
ভারতের একটা মানে জরিপ করছে বাংলাদেশের মানুষের, তো দেখছে বাংলাদেশের হলো যে 18 কোটি মানুষের মধ্যে 15 কোটি মানুষই ভারতকে অপছন্দ করে। মানে ভারতের কৃতকর্মের জন্য ওই সীমান্ত অঞ্চলে ধরো মানুষ মারে ফেলে। বাংলাদেশ বারবার বলছে যে রবার বুলেট মারলে তো আহত হয়, রবার বুলেট মারেন বা গ্রেফতার করেন যদি সীমানা অতিক্রম করে। তো কিন্তু শুনে না, ধরো সীমানা পার হলে একটা না, বাংলাদেশ অবশ্য গুলি করে না, ভারতের জনগণকে করে না গুলি, কিন্তু ওরা করে। তো এটা ভালো লাগে হয়তো, নিরীহ বাংলাদেশ তো করে না, কিন্তু ওরা করে। ওরা এমনকি একটা ছোট বাচ্চা নাকি ছাগল হচ্ছে সীমানা পার হয়ে গেছে, তাই ছাগল আনতে গেছে, তাও গুলি করে মারে। ছাগল আনতে গেছে, ছাগল তার সীমানা বুঝে না, বুঝে ও তো বুঝে না, ও চলে গেছে, ও ছাগল আনতে গেছে, ও গুলি করে মারে। খেয়াল করেনি, খেয়াল করলে গুলি করে দিত, খেয়াল করলেই। তো এরকম বিভিন্ন কারণে ধরো বাঁধটা দিয়েছে 56টা নদীর মধ্যে 52টা নদীতে বাদ দিয়েছে, যেটা আর কি আন্তর্জাতিক আইন বহির্ভূত হবে। বাংলাদেশে যে পদ্মাটা তো শুকায় যাচ্ছে না, এটা বাদ দেওয়ার জন্য, কিন্তু এই বাদ দেওয়াটা নিষেধ আন্তর্জাতিক আইনে। কিন্তু এরকম কিছু কারণে দেখা যাচ্ছে যে বাংলাদেশের জনগণ ভারতকে আর পছন্দ করছে না। শুধু বাংলাদেশের জনগণ না, আশপাশের কোনো দেশই ভারতকে পছন্দ করে না। নেপাল, ভুটান থেকে শুরু করে আশপাশের কোনো দেশ এ করতো না। শুধুমাত্র যে হাসিনা তো করতো, কারণ হাসিনার ক্ষমতা টিকে রাখার জন্য ভারতের কথা মতো চলতো। সমুদ্র বন্দর দিয়েছিল ফ্রি, মানে এখান থেকে কোনো টাকা নিত না, অনেক সুবিধা পাচ্ছিল এই কারণে। তো ওই কারণে আর কি এত সম্পর্ক। তো এখন তো আর এরা মানছে না জনগণ। হ্যাঁ, অনেকে এটা নিয়ে কত গান টান বানাইছে। একটা মেয়েদি ঢাকা ইউনিভার্সিটির একটা মেয়েদি এইভাবে গান গাচ্ছে যে হাসিনার ঠিকানা মোদির বিছানা। হাসিরও লাগে। আচ্ছা, তাহলে এই গেল। এবার দেখো হৃৎপিণ্ডের অবস্থা। হৃৎপিণ্ড আমাদের ক্ষেত্রে যারা পর্দাটা হয় তাদের হৃৎপিণ্ড সামনের দিকে থাকে, হ্যাঁ, অঙ্কীয় দিকে থাকে, আর অমৃততে পিছন দিকে থাকে। পার্শ্বপদ মানে কি, যে দুইটা পা দুইটা হাত পার্শ্ব দিকে যেটা থাকে, এটাই হলো পার্শ্বপদ। এখন গরু ছাগল সবারই পার্শ্বপদ আছে। তারপরে হচ্ছে খণ্ডায়ন। হ্যাঁ, খণ্ডায়ন বলছে কর্ডেটের খণ্ডায়ন দেহ প্রাচীরে থাকে, যেমন আমাদের হাত পা এগুলোতে খণ্ডায়ন আছে, তাই না? কিন্তু মস্তিষ্কেও আছে। সিলোম তো দেহ গহ্বর, সিলোম এর আগে আলোচনা করছি না। আচ্ছা, ক্লাস না করলে ইউটিউবে আগের ক্লাসগুলো একটু দেখে নেবা। হ্যাঁ, সিলোম এর বাংলা অর্থ দেহ গহ্বর। আমাদের হ্যাঁ, বলো কি না থাকলে, কোন না থাকলে সার কিনে দিবে। হ্যাঁ, সার কিনে দেবে না? আচ্ছা, সার ব্যাংকের টাকা ধরে করছে ফোন কিনে দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে হলো সিলোম হচ্ছে দেহ গহ্বর, এটা বুঝলাম। এটা কোথায় থাকে? আমাদের যে দেহ প্রাচীর আছে না, এই দেহ প্রাচীর আর পরিপাকতন্ত্র এর মাঝে যে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গাটাকে সিলোম বলে। হ্যাঁ, এটুকু। ও গোটাটা, হ্যাঁ, এমসিকিউ আসলে সবগুলোই করতে হবে, আর সৃজনশীলের জন্য যে কোনো 5টা মুখস্থ করলে যথেষ্ট। উপরের দিক থেকে কোনো কিছু নাই। হ্যাঁ, উপরের দিক থেকে কিছু নাই। আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে আমরা চলে আসি কর্ডাটার যে আবার এই পর্বের আবার শ্রেণীবিন্যাস আছে। তো এই শ্রেণীবিন্যাসের মধ্যে এখানে যে শখটা ডাইরেক্ট শখের মধ্যে চলে আসো, উপরের দিকে লাগবে না। শখ কর্ডাটার 3টা উপপর্ব মনে রাখতে হবে। এই উপপর্বটা আসছিল, এটা হলো 3টা উপপর্ব আসছিল, সেটা আসছিল সিলেট বোর্ড 23 সালে। 3টা উপপর্বের বৈশিষ্ট্য, 3টা করে লিখতে হবে। 3টা উপপর্বের বৈশিষ্ট্য 3টা করে লিখতে হবে, বুঝছো? তো প্রথমে না, উপরের দিকে একটা পড়বা না, পড়লে পড়বা, তবে মুখস্থ করার দরকার নেই, শুধু কর্ডাটাই। হ্যাঁ, শুধু কর্ডাটার 3টা উপপর্ব। 3টা উপপর্ব কি কি এটাও মনে রাখতে হবে, যে 3টা উপপর্ব ইউরো কর্ডাটা, সেকন্ড কর্ডাটা আর ভার্টিব্রেটা, এটা মনে রাখতে হবে। তাহলে এই 3টা উপপর্ব
তিনটা উপর্ব মনে রাখবে এইভাবে, হ্যাঁ, সেটা হলো ওকে ছাড়া ভাবিস না, কি বলে? ওকে ছাড়া ভাবিস না, এছাড়াও ওকে ছাড়া ভাবিস না দিয়ে হয়ে যায়। দেখো ওকে হলো ইউরো কন্ট্রাক্টর, ইউরো কন্ট্রাক্টর যদি ভুলে যাও তাহলে ওকে ছাড়া ভাববা না, তাহলে মনে চলে আসবে, তাই কি না? আর ছাড়া হলো সেভালো কন্ট্রাক্টর, সেভালো কন্ট্রাক্টর। আর ভাবিস না হলো ভার্টিব্রেটার। তাহলে ওকে ছাড়া ভাবিস না, এটা এটা মনে রাখলে আশা করি মনে থাকবে। ওকে মানে কি? পড়াশোনা ছাড়া অন্য কিছু এখন ভাবার সময় আছে? পড়াশোনা ছাড়া অন্য কিছু ভাবার কি সময় আছে? নাই। তো ওই জন্য পড়াশোনা ছাড়া মানে পড়াশোনা, ওকে মানে পড়াশোনা, পড়াশোনা ছাড়া আর কিছু ভাবার সময় নাই। ব্র্যাকেট দেবেন, পড়াশোনাটা লিখে দেন। কারণ তোমরা এমন একটা সময় পার করতেছো, খুবই খারাপ করে। এই সময়টা, হ্যাঁ, খুবই খারাপ সময়। এই সময়টা পার করতে গেলে তোমার সারা জীবন পস্তাতে হবে, সারা জীবন পস্তাতে হবে। তখন হাজার পস্তাতে আর ফিরে আসা যাবে না, তাই না? মানুষ অনেকে মনে করে যে হলো আগে বুঝলে পরে আমি খুব ভালো করে পড়াশোনা করতাম, তাহলে আজকে আমি কত ভালো জায়গায় যেতাম, হ্যাঁ, কেন ফাঁকি দিচ্ছি, তখন এরকম মনে হবে। কিন্তু তুমি কি ফিরে আসতে পারবা? আগে টাইমে তো আর ফিরে আসা যায় না, তাই না? টিন বয়সটাই খারাপ, 13, 14, 15, 19 পর্যন্ত। হ্যাঁ, হ্যাঁ। এই সময় যারা আর কি পড়াশোনাকে অগ্রাধিকার দেয়, তো যারা পড়াশোনাকে অগ্রাধিকার দেয় তারাই হচ্ছে ভালো করে, তাই না? তো এই যে সেকেন্ড ইয়ারে কেউ কেউ আছে যে 13-14 ঘন্টা পড়ে, তাই হচ্ছে, হ্যাঁ, তো ওরা তো নিশ্চিতভাবে ডিএমসিতে চান্স হবে। এখন থেকে 13-14 ঘন্টা পড়ে ডিএমসিতে চান্স হবে। চিন্তা করো, মানে কি ওরাই হচ্ছে এই যে ওকে ছাড়া ভাবিস না, পড়াশোনা ছাড়া আর কোনো কিছু হবে না, বুঝতে পারছো? পড়াশোনা ছাড়া কোনো কিছু অন্য কিছু হওয়া যাবে না। যেমন এই যে ভূমিকম্প হলো, মরলে মরলা সেটা ভিন্ন কথা, কিন্তু এখন পড়াশোনা ছাড়া কিছু হবে না। হ্যাঁ, ঘুমাইছিলাম ভূমিকম্প সময়, তাই। বুঝতে পারিনি। তবে ওই বুয়েটের একটা প্রফেসর বলছে যে বাংলাদেশে ভূমিকম্প হচ্ছে 9 থেকে 10 মাত্রার হওয়ার একটা আশঙ্কা আছে। আর এটা যদি হয়, যদি এটা রাত্রে হয়, তাহলে 10 কোটি মানুষ নিহত হবে আর 6 কোটি মানুষ আহত হবে। 10 কোটি যে কোনো দিন স্যার হ্যাঁ, যে দিয়ে হতো কালকে কিন্তু স্যার ভূমিকম্প হয়েছে। না, ওটা হচ্ছে 9-10 মাত্রার হওয়ার আশঙ্কা আছে বলে এত মানুষ মারা যাবে। তাহলে মানুষ থাকবে কি? শহরে সবাই মারা যাবে, গ্রামের কিছু বাঁচতে পারে। হ্যাঁ, গ্রামের কিছু মারা যাবে, তখন তখন তো মানুষজন তো ফাঁকা, আর কিছুই নাই, তাই না? আমরা তো আর বাঁচবো না, শহরে থাকবো। হ্যাঁ, গ্রামের লোকেরা কিছু বাঁচবে, তবে ওই যে মাটি খারাপ হয়ে যায়, কিছু কিছু ডুবে যাবে। হ্যাঁ, হ্যাঁ। এখন যদি ভূমিকম্প হয়, আমাদের বাঁচার উপায় আছে, তুমি নামতেই পারবে না, পারবা না। যাদের টাকা বেশি তারা মরবে, তাদের বড় বড় বিশেষ যারা একটু সাইডে আছে তারা তো দৌড় দিতে পারবে, ওরা তো দৌড় দিতে পারে না। দৌড় দিতে যাব, হ্যাঁ, আবার দরজা খুলতে হবে, আগে খুলে আবার ভূমিকম্পটা কিন্তু মোবাইলে সব ইয়ে হয়ে যাবে, কারণ চালু আছে তো। মোবাইলের উপরে পড়লো না, চালু আছে, তাহলে কি করে আমরা মরলাম সেটাও কিন্তু রেকর্ড হয়ে যাবে। না, কোনো ভাঙলো না, কোনোভাবে বেঁচে গেল। আচ্ছা, তাহলে এখন দেখো, এবার আমরা ইউরো কর্ডাটায় আসি। প্রথমে ইউরো কর্ডাটা, এই শুধু ইউরো কর্ডাটা আসছিল, ইউরো কর্ডাটা আসছিল রাজশাহী বোর্ড 21 সালে, রাজশাহী বোর্ড 21 সালে। হ্যাঁ, তো 3টা যখন আসবে তখন তুমি 2টা করে বৈশিষ্ট্য দিলেই যথেষ্ট। যখন 3টা আসবে তখন 2টা করে বৈশিষ্ট্য দিলে হবে আর কি। তো এটা আসছিল রাজশাহী বোর্ড 21 সালে। তাহলে এখন আমরা দেখি, প্রথমে ইউরো কর্ডাটার বৈশিষ্ট্যটা একটু আগে জানি। ইউরো কর্ডাটার মধ্যে আমাদের যেগুলো মনে রাখতে হবে সেটা হলো
যে ইউরোকন্ডাটার কিছু প্রজাতি আছে যারা সাইফন মানে নল, সাইফনের বাংলা অর্থ নল, সাইফন বা নল দিয়ে সজোরে পানি উচ্ছারিত করে, এদেরকে সাগর ফোয়ারা নামে ডাকা হয়। তাহলে সাগর ফোয়ারা নামে ডাকা হয় কাদেরকে? এইভাবে যদি এমসিকিউ আসে তাহলে বলবো ইউরোকন্ডাটা উপবর্গের। হ্যাঁ, আচ্ছা এরপরে দেখো, এরপরে হলো মনে রাখতে হবে ইউরোকন্ডাটার মধ্যে যে দেহ টিউনিসিন, টিউনিসিন কিন্তু সেলুলোজ জাতীয় একটা উপাদান, দেহ টিউনিসিন নির্মিত আবরণে আবৃত, আর একে প্রাণীজ সেলুলোজ বলে। অর্থাৎ প্রাণীজ সেলুলোজ কাকে বলে, এটা একটা জ্ঞানমূলক কোশ্চেন হতে পারে। হ্যাঁ, টিউনিসিন মানে হচ্ছে যে টিউনিকা মানে আবরণ, টিউনিসিন আবরণ মনে রাখো। তাহলে এটা একটা যে প্রাণীজ সেলুলোজ কাকে বলে। তারপরে প্রতীপ রূপান্তর কাকে বলে, শেষের দিকে দেখা আছে প্রতীপ রূপান্তর কাকে বলে, এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে করবা। প্রতীক রূপান্তর বলতে বোঝায় এরকম আর কি। হ্যাঁ, দেখো রিট্রোগ্রেসিভ মেটামরফোসিস, তো এটার বাংলা অর্থ প্রতীক রূপান্তর বলছে। রিট্রো মানে উল্টো, রিট্রো মানে উল্টো, এই যে রিট্রো মানে উল্টো, এটার বাংলা অর্থ হলো উল্টো, উল্টো। আর এগ্রেসিভ, এগ্রেসিভ মানে হচ্ছে উন্নত, মানে উন্নত, এগ্রেসিভ মানে উন্নত। দুইটা ইয়ে না, একটা আর আছে, দুইটা জি না, একটা জি। হ্যাঁ, এগ্রেসিভ হলে তো খুব রাগান্বিত, এটা বোঝায়। হ্যাঁ, কি মানে এগ্রেসিভ, হ্যাঁ রাগান্বিত, কিন্তু এখানে এগ্রেসিভ মানে হচ্ছে উন্নত বোঝায়। তো ব্যাপারটা কি, প্রতীক রূপান্তর বলতে বোঝায় আমাদের ক্ষেত্রে সাধারণত, হ্যাঁ রিট্রোগ্রেসিভ, এগ্রেসিভ না, গ্রেসিভ, গ্রেসিভ। তবে এগ্রেসিভ দিয়ে উন্নত বোঝায়। এবার গ্রেসিভটাই দেখো, এ তো নাই, গ্রেসিভ মানে হলো উন্নত, গ্রেসিভ মানে উন্নত। আচ্ছা ব্যাপারটা কি, ব্যাপারটা হলো দেখো যে আমরা কিন্তু যখন ভ্রূণ অবস্থায় ছিলাম তখন কিন্তু অনুন্নত, তখন আমরা উন্নত না, তাই না? আস্তে আস্তে আমরা উন্নত হই, কিন্তু এই পর্বে যারা হয় তাদের আবার উল্টা সিস্টেম, তারা হলো ভ্রূণী অবস্থায় তারা বেশ উন্নত, আর যখনই সে পূর্ণাঙ্গ প্রাণী হয়ে যায় তখন অনুন্নত হয়ে যায়, উল্টা কাহিনী। মানে এদের হচ্ছে নটকট থাকে, লম্বা নটকট থাকে, যখন সে ভ্রূণী অবস্থায় থাকে নটকট থাকে। হ্যাঁ, আর যখন সে আর কি, তারপরে নটকটের উপরে স্নায়ুরজ্জু থাকে। যখন সে পূর্ণাঙ্গ প্রাণী হয়ে গেল, যখন সে ধরো বাচ্চা হয়ে বের হলো, তখন দেখা যাচ্ছে তার নটকট বিলীন হয়ে গেছে, তারপরে স্নায়ুরজ্জু ছোট হয়ে গেছে, এই যে একটা ব্যাপার। তো এই জন্য এটাকে বলা হচ্ছে যে প্রতীক রূপান্তর। প্রতীক রূপান্তর মানে যে উন্নত অবস্থা থেকে অউন্নত অবস্থায় ফিরে আসা, এটা হলো প্রতীক রূপান্তর। এটা লিখলেও হবে, বুঝলি? উন্নত অবস্থা থেকে অউন্নত অবস্থায় ফিরে আসাকেই বলা হয় প্রতীক রূপান্তর। হ্যাঁ বলো, তাই কাজ আছে। আচ্ছা, বাকিটুকু ইউটিউবে দেখে নিও। আচ্ছা এখন দেখো এই যে ছবির দিকে দেখো, পরের পৃষ্ঠায় ছবির দিকে তাকালে দেখতে পাবা যে দেখো পরের পৃষ্ঠায় ছবিতে দেখলে দেখো এই যে পরিণত প্রাণী দেখো আর অপরিণত প্রাণী। অর্থাৎ যখন সে পরিণত প্রাণী হয়েছে তখন দেখো তার নটকট, স্নায়ুরজ্জু ওগুলা কিন্তু আর দেখা যাচ্ছে না, আর 19 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসছে, আর দেখো যে ঘুরে গেছে, আর এটা হলো লম্বভাবে আছে। আচ্ছা এখন দেখো বৈশিষ্ট্যের মধ্যে এই যে বৈশিষ্ট্য ঢাকা বোর্ড 19 সাল আর 16 সালে আসছিল, ঢাকা বোর্ড 19 সাল আর 16 সালে আসছিল। হ্যাঁ না, 7টাই না, এখানে এমসিকিউর জন্য 1, তারপর হলো 4, 5 আর 7। বোল্ড করাগুলো বেশি পরীক্ষায় আসে। হ্যাঁ, যেগুলো বোল্ড করা আছে না সেগুলো। টিউনিক মানে আবরণ, এটা তো আগেই বললাম। আচ্ছা এখানে দেখো 4 নম্বরে একটা পয়েন্ট হয়তো বুঝবা না, সেটা হলো স্নায়ুগ্রন্থি বা গ্যাংলিয়ন জিনিসটা কি। হ্যাঁ, গ্যাং মানে দল, হ্যাঁ গ্যাং মানে কি দল। গ্যাংলিয়ন জিনিসটা হলো
যে প্রথমে স্নায়ুরজ্জু ছিল এরকম লম্বা, মনে করো স্নায়ুরজ্জু, হ্যাঁ মনে করো লম্বা স্নায়ুরজ্জু। তো এই স্নায়ুরজ্জুগুলা বিলীন হয়ে স্নায়ুরজ্জুগুলা একীভূত হয়ে গেছে, একীভূত হয়ে একটা দল তৈরি করছে। স্নায়ুরজ্জুগুলো একটা দল তৈরি করছে, একীভূত হয়ে গোল হয়ে একটা দল তৈরি করছে। মানে এখানে এদের কিন্তু আবার একজন থাকে না, শুধু কোষ দেহ থাকে। কোষ দেহ দিয়ে একটা দল তৈরি করে ফেললো, মানে স্নায়ুতন্ত্রের দল বা স্নায়ু কোষের দল। এটাকে বলা হয় গ্যাংলিয়ন, স্নায়ুতন্ত্রের দল। বুঝলি? হ্যাঁ, তাহলে এটাই হলো গ্যাংলিয়ন। রিভার্স পেরিস্টালসিস কি? রিভার্স পেরিস্টালসিস কি জানো? যে এই প্রাণীগুলা একবার হার্টের সংকোচন হবে, গোটা শরীরে রক্ত চলে যাবে, আবার হার্টের প্রসারণ হবে, আবার সব রক্তগুলো হার্টে চলে আসবে। তাহলে একবার সংকোচনে গোটা শরীরে রক্ত যাওয়া, আবার উল্টো রিভার্স করা, আবার একবার প্রসারণ হলে সব রক্ত ফিরে আসা, এই ঘটনাকে বলা হয় রিভার্স পেরিস্টালসিস। রিভার্স মানে উল্টো পথে ফিরে আসা, এটাই হলো রিভার্স পেরিস্টালসিস। ট্যাডপোল লার্ভা উভয় লিঙ্গ জীবনচক্রে। ট্যাডপোল মানে টট মানে হলো ব্যাং, পোল মানে লেজ, মানে ব্যাঙের মতো লেজযুক্ত লার্ভা, ব্যাঙের মতো লেজযুক্ত না, ওই যে ব্যাঙাচি অবস্থায় লেজ থাকে না, ওইটা বলছে আর কি। ব্যাঙাচি যে লেজ থাকে না। ও, টড মানে ব্যাং, হ্যাঁ TORD, টড মানে হলো ব্যাং। আর পোল, পোল মানে প্রান্ত বা লেজ, প্রান্ত বা লেজ, মানে ব্যাঙাচির যে ব্যাং যে ছোট অবস্থায় লেজ থাকে না, ওরকম দেখতে, তাই বলছে ওরকম দেখতে। আর নাই কিছু। এবার দেখো ইউরোকটাটার 3টা ক্লাস, এই 3টা ক্লাসটা দেখো। এই 3টে ক্লাসের মধ্যে প্রথমে বলা হচ্ছে অ্যাসিডিয়াসিয়া। কেন নাম হলো অ্যাসিডিয়াসিয়া? ও, ইউরোকটাটা কেন নাম ইউরোকটাটা হচ্ছে, এটা তো বলা হয়নি। ইউরো মানে হলো লেজ, ইউরো মানে কি? ইউরো কথাটা তো উড়া থেকে, বুঝছো? ইউরো কথাটা আসছে উড়া থেকে, উড়া মানে লেজ। এদের লেজে শুধু নটকট থাকে, হ্যাঁ। আর সেফালো কথাটার অর্থ হলো মাথা। এদের মাথা থেকে লেজ পর্যন্ত কি থাকে? নটকট থাকে। আর ভার্টিব্রেটা তো মেরুদণ্ডী প্রাণী, ভার্টিব্রেটা হলো আমরা আর কি মেরুদণ্ডী প্রাণী। আচ্ছা, তো এখন ইউরোকটার 3টা শ্রেণী, এই 3টে শ্রেণী দেখো। প্রথমে বলা হচ্ছে অ্যাসিডিয়াসিয়া। অ্যাসিডিয়াসিয়ার বাংলা অর্থ চামড়ার ব্যাগ। হ্যাঁ, উল্টো উল্টো, ও উল্টো হয়ে গেছে, উল্টো। আচ্ছা, চামড়ার ব্যাগ। অ্যাসিডিয়াসিয়া মানে চামড়ার ব্যাগ। অ্যাসিডিয়াসিয়া মানে চামড়ার ব্যাগ, চিনো না? চামড়ার যে ব্যাগ গুলা থাকে, ব্যাগ ব্যাগ, ব্যাং না, ব্যাগ ব্যাগ ব্যাগ। তাহলে এটা নামকরণটা এই কারণে, দেখতে চামড়ার ব্যাগের মতো, দেখতে চামড়ার ব্যাগের মতো, এই জন্য এরকম নাম হয়েছে। ব্যাগ লিখতে কি? ও, এটা তো ব্যাং, ওটা তো আগের কথা, টট পড়লার আছে। আচ্ছা, তাহলে অ্যাসিডিয়াসিয়া হলো চামড়ার ব্যাগ। এখানে দেখো কি কি বিষয়গুলো আমরা মনে রাখবো। এদেরকে সমুদ্রের ফোয়ারা বলা হয়, যেহেতু এদের সাইফন থাকে, পানিগুলা বের করে আর কি। তারপর মনে রাখবো হচ্ছে 3 নম্বর পয়েন্ট, যে এদের টিউনিক আবরণ, মানে বাইরে একটা অতিরিক্ত আবরণ থাকে। তারপর হচ্ছে ফুলকারন্ধ্র থাকবে। আর লেজ, লার্ভা লেজ বিশিষ্ট। নলাকার প্রবর্ধন বলতেই এটা বোঝায়। এই দেখো ছবিতে দেখো, যে ডান দিকের ছবিটাতে দেখো, নলের মতো প্রবর্ধন আছে না, ওদিক দিয়ে ওরা পানি বের করে, বুঝছো? হ্যাঁ, এটা হ্যাঁ, উদাহরণগুলো কিন্তু পড়তে হবে, হ্যাঁ, অন্তত একটা করে উদাহরণ পড়বা। এখানে অন্য একটা উদাহরণ আছে, মলগুলা এটা অ্যাসিডিয়াসিয়ার তোমার হচ্ছে বৈজ্ঞানিক নাম। তো এটা মনেও রাখা যায় খুব সহজে, মলগুলা ছুঁয়ো না, ঐশী মলগুলা ছুঁয়ো না, ঐশী মলগুলো ছুঁয়ো না,
এটা মনে রাখলে তুমি এই বৈজ্ঞানিক নাম মনে রাখতে পারবা। ঐশী নলগুলো সিওনা। মিলে যাচ্ছে তাই এটা কি করছি। এরপর দেখো থ্যালিয়াসিয়া। থ্যালিয়াসিয়ার বাংলা কি? থ্যালিয়াসিয়া একটা দেবতার নাম, যার নাম হলো থ্যালিয়া, তার একটা দেবতার নাম। তো এই দেবতা আলো বের করতে পারো, মানে হাত দিয়ে আলো বের করতে। হ্যাঁ বলো সিওনা। ও সিওনা, মলগুলো সোলেনটা সিওনা না, এই সিওনা আরেকটা, এর আবার প্রজাতি নাই, মানে এটা একটা বৈজ্ঞানিক নাম, এটা আরেকটা বৈজ্ঞানিক নাম, এর প্রজাতি নাই। তোমরা এখনো আমি নতুনটাতে যাব না, লেখা শেষ হয়েছে? আচ্ছা, থ্যালিয়াসিয়া হলো একটা দেবতার নাম। তো এই দেবতা কি করতে পারতো জানো? হাত দিয়ে আগুন বের করতে পারতো। দেবতাটা হাত দিয়ে আগুন বের করতে পারতো। হ্যাঁ, এই পর্বের, হ্যাঁ ওই জন্য এরকম নাম হয়েছে। এদের কিছু মাছ আছে যারা হলো বিদ্যুৎ বের করতে পারে, যারা হচ্ছে কি করতে পারে? বিদ্যুৎ বের করতে পারে। এই পর্বের এই ক্লাসের যারা মাছ আছে তারা আর কি। হ্যাঁ, এই জন্য এরকম নাম হয়েছে। তো এখানে প্রথম তিনটা মনে রাখলেও চলবে, যে একক কলোনিবাসী, দেহ ফাঁপা, দুই প্রান্ত এই। আচ্ছা, এখানে না বোঝার কিছু নাই আশা করি। এবার দেখো লার্ভেসিয়া। লার্ভেসিয়া নামকরণটা হচ্ছে দেখতে লার্ভার মতো, এই জন্য নাম হয়েছে লার্ভেসিয়া। লার্ভেসিয়া নামকরণ হচ্ছে দেখতে লার্ভার মতো, তাই নাম হচ্ছে লার্ভেসিয়া। হ্যাঁ, লার্ভা যেমন মানে প্রাণী যেমন দেখতে হয়, যদি বাচ্চা যদি তার মতো দেখতে না হয় তাহলে সেটাকে লার্ভা বলা হয়। এদের বাচ্চাটা এরকম লার্ভার মতো অবস্থা হয়ে থাকে, এটা বোঝাচ্ছে আর কি। এটা মনে রাখবা 1, 3, 4, এটা অবশ্য না বোঝার কিছু নাই। অপরাধী মনে হলে বলবা। হ্যাঁ, সাইফুল মানে নল, সাইফুল মানে নল। এবার দেখো সেফালোকর্ডাটা, মানে সেফালো মানে মাথা, তাই না? মাথা থেকে লেজ পর্যন্ত নটকট থাকা। এদেরকে ভল্লাকার বা বল্লমাকার প্রাণী বলে, এটা মনে রাখবা যে এদেরকে ভল্লমাকার প্রাণী বলা হয়। কাদেরকে ভল্লমাকার বা বল্লমাকার প্রাণী বলে? বল্লমাকার মানে কি? দেখতে বল্লমের মতো। আগেকার দিনে যুদ্ধে বল্লম ব্যবহার করা হতো। হ্যাঁ, তো ওইটার মতো দেখতে। দেখো এদের হলো এই বর্ষা যে আছে না, বর্ষার মতো দেখতে। এদের মাছের লেজের দিকটা দেখো বর্ষার মতো দেখতে। বর্ষা মানে চোখটা একটা দিক থাকে না, বর্ষায় এরকম হয় মাছ ধরে দেয়া না, এদের কিছুটা এরকম এরকম ধরনের তীরের আগাম তীরের আগাম মতো, এটাকে বর্ষা। বাহুবলী ছবিতে আছে। হ্যাঁ, তো এইটাতে মানুষকে মারে। তো এরকম বর্ষার মতো দেখতে, এটাকেই বলা হয় বল্লমাকার প্রাণী বা বল্লমাকার প্রাণী। শুধু এটা মনে রাখবা। তারপরে বৈশিষ্ট্যের মধ্যে খেয়াল করো, হ্যাঁ একটা করে বৈজ্ঞানিক নাম, একাডেমিকের জন্য একটা করে বৈজ্ঞানিক নাম। কোনটা? অ্যাডমিশনের জন্য সব, এখান থেকে অ্যাডমিশনের সব, অ্যাডমিশনের সব। হ্যাঁ, এখান থেকে কোনটা বলতে? ও এই যে মলগুলো ছিল না, এটা মনে রাখতে হবে। এটা তো লেখাই নেই বই। হ্যাঁ, এটা অন্য বই আছে তাই দিয়েছি। আর তোমার এখানে যেটা খুশি সেটা একটা, যে কোনো একটা। এটা হলো এইভাবে পরীক্ষা এইভাবে আসবে না যে ধরো একটা বৈজ্ঞানিক নাম দিয়ে এটা বলে না যে এটা কোন ক্লাসের, এইভাবে বলে না। ওই কারণে বেঁচে যাওয়া, যে কোনো একটা লিখলে হচ্ছে। তবে ছবিগুলো মনে রাখতে হবে, ছবি দিয়ে উদ্দীপক হয়। ছবিগুলো মনে রাখতে হবে, ছবি দিয়ে উদ্দীপক হয়, বুঝছো? এই হলো। আচ্ছা দেখো, তাহলে এবার সেফালোকর্ডাটার মধ্যে আমাদের মনে রাখতে হবে 1, 2 আর 5। আচ্ছা, এখন কথা হলো এখানে না বোঝার মতো আছে হলো 2 নম্বর পয়েন্টটা, ওরাল সিঁড়ি আর ওরাল হুড। তো সিঁড়ি মানে হলো চুল, দেখো সামনের দিকে চুলের মতো। আর হুড মানে হুডি পরা বলে না, হুডি সামনের দিকে একটু ঝুলে থাকে। তো এটা সামনের দিকে একটু ঝুলে আসে, লাল অংশটা, এটাকে বলা হচ্ছে হুডি দিকে হুড, হুডি দিকে হুড। আর মাইটোম বেশি বলতে বোঝায়, এটা অন্য বইয়ে আছে 30 জোড়া মাইটোম বেশি থাকে। মাইটোম বেশি এরকম দুই পাশে এরকম কিছু বেশি থাকে, এরকম বেশি থাকে। হ্যাঁ, এই পাশে এরকম বেশি থাকে। এই পেশিগুলোকে মায়োটোম পেশি বলে। মায়ো মানে কি? মাংস পেশি। মায়ো মানে কি? মাংস পেশি। আর মায়োটোম, টোম মানে খন্ড খন্ড, পেশি খন্ড। টোম মানে
খণ্ড খণ্ড মানে বেশি খণ্ড। মায় মানে মাংস বেশি, মায় মানে মাংস বেশি, আর টম মানে খণ্ড। এবার দেখো কোনটা বলো 4 নম্বর পয়েন্টের? অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়াম অ্যাট্রিয়াম মানে অভ্যর্থনা অঙ্গ, অর্থাৎ হলো যে ফুলকা রন্ধ্রগুলা যখন রন্ধ্র দিয়ে যখন পানি ঢুকে একটা গহ্বর থাকে, হ্যাঁ, ওই গহ্বরে পানিগুলো প্রথমে ঢুকে আর কি, ওই গহ্বরটাকে বলে অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়ামের বাংলা অর্থ অভ্যর্থনা অঙ্গ, যেটা হলো প্রথম অভ্যর্থনা অঙ্গ, যে অঙ্গটা অভ্যর্থনা করে না মানুষ, রিসেপশন ওইটা, হ্যাঁ, রিসেপশন বা অভ্যর্থনা অঙ্গ অ্যাট্রিয়ামের বাংলা অর্থ। হ্যাঁ, দেখো ভার্টিব্রেটার ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, ক্রেনিয়াম। ক্রেনিয়াম মানে খুলি, অস্থিময় বা তরুণসময় ক্রেনিয়ামের ভিতরে মস্তিষ্ক থাকে। ক্রেনিয়াম মানে খুলি, এটাকে ক্রেনিয়াম বলে ইংরেজিতে, হ্যাঁ, বা খুলি বলে। এর ভিতরে মস্তিষ্ক বা ব্রেন থাকে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখন দেখো এই ভার্টিব্রেটার মধ্যে এগুলা তো আমাদেরই কাজে, এগুলো আশা করি সবই তোমরা বুঝবা। 1, 2, 4, 6, 11 এই কয়টা বেশি গুরুত্বপূর্ণ? 1, 2, 4, 6, 11 এর মধ্যে মনে হয় না যে কোনো আর কি তোমাদের অজানা কিছু আছে, তাই কি না? তাহলে এই আমরা হচ্ছে ইউরোকটাটা, সেফালোকটাটা, ভার্টিব্রেটার সব পড়ে ফেললাম। এবার আমরা চলে আসি ভার্টিব্রেটার আবার 9টা ক্লাস আছে, এই 9টা ক্লাস মনে রাখতে হবে। হ্যাঁ, এই পর্যন্ত কয়টা বাজে? হ্যাঁ, অনেকগুলো। আগামী দিন কিন্তু, আজকে আমি ছুটি দিতে পারি, আগামী দিন কিন্তু এটা শেষ করতে হবে। না না, ওই তোমার খালি আর 2-4 মিনিট শুধু হচ্ছে ভার্টিব্রেটার যে 9টা শ্রেণী আছে, ভার্টিব্রেটার যে 9টা শ্রেণী আছে ওটা মনে রাখার ছন্দটা লিখে দিই, তাহলে একটু আগে থাকবে। ভার্টিব্রেটার 9টা শ্রেণী আছে, হ্যাঁ, ওই 9টা শ্রেণী মনে রাখার ছন্দ। ভার্টিব্রেটার মোট 9টা শ্রেণী আছে, হ্যাঁ, ভার্টিব্রেটার মোট 9টা শ্রেণী আছে, ওই 9টা শ্রেণী মনে রাখার ছন্দ। এইটা থেকে প্রশ্ন হয় 9টি শ্রেণী, ভার্টিব্রেটার 9টা শ্রেণী আছে, ওই শ্রেণী মনে রাখা। মার্কস করে বা সারা মার্কস করে পূর্ব অ্যাক্টিং, হ্যাঁ, অ্যাক্টিং মার্কস করে পূর্ব অ্যাক্টিং সকলে আমাকে রাখবে আবাস মিলে। সকলে 9টা পড়বে, 9টা আর কি সকলে আমাকে রাখবে, সকলে আমাকে রাখবে আবাস মিলে, আবাস মিলে, আবাস মিলে। তো প্রত্যেকটা শব্দ দিয়ে 9টা শ্রেণী হয়ে যাবে। হ্যাঁ, যে ম্যাগজিনি আর কি, ও মানে এই পরে প্যাট্রোমাইজনটিটা আবার অন্য বই আছে সেফালোস্পিডোমর্ফি, হ্যাঁ, তো এই জন্য আর কি, হ্যাঁ, এটা পরেতে হলো প্যাট্রোমাইজনটিটা, প্যাট্রো আমি সংক্ষেপে লিখছি, তোমরা পুরো লিখো। আবার এটার আরেকটা নাম হচ্ছে সেফালোস্পিডোমর্ফি, সেফালোস্পিডোমর্ফি, অন্য বই এটা আছে, হ্যাঁ, তো দুটোই মনে রাখতে হবে। পরীক্ষায় যদি সেফালোস্পিডোমর্ফি আসে, স্যার এটা বাগবে হয়ে গেছে, হ্যাঁ, স্যার এটা বাগবে হয়ে গেছে, বাগবে হয়ে গেছে না স্যার, এই যে কোন দিকে? এদিক। ও আচ্ছা, ওটা তাও হচ্ছে না। না, এটা হলো মার্কস করে হলো প্যাট্রোমাইজনটিটা, হ্যাঁ, কিন্তু অন্য লেখকের বইয়ে সেফালোস্পিডোমর্ফি আছে। তাহলে সারা দিয়ে সেফালোস্পিডোমর্ফি মনে রাখতে হবে। ও পেট্রোমাইজনটিটা, এটা বই আছে, এটা সমস্যা নাই, আছে দেখো, এই যে পরের পৃষ্ঠায় আছে প্যাট্রোমাইজনটি। সেফালোস্পিডোমর্ফি করব হলো কন্ডিকথিস। তার মধ্যে কি লিখলেন কোনটা? হ্যাঁ বলো কোনটা? স্যার এর ওই চিহ্ন যে একটু দেখে দিলে ভালো হয়। ও আচ্ছা, ঠিক আছে।
অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, আমাকে অ্যাম্ফিবিয়া, রাজবে রেপ্টিলিয়া, আবাস এভেস, মেবে ম্যামালিয়া। দেখো প্রত্যেকটা শব্দতে হয়ে গেল না। মানে কেউ একজন বলছে যে আমি অভিনয় করব কিন্তু মাস্ক পরে করব, তো এটা দিয়ে আমরা প্যাক্টোমাইজারটা পড়ে আর কি, হ্যাঁ, কিন্তু অন্য বই আছে সিফালোস্পিডোমর্ফি, এই কারণে দুটো মনে রাখতে হবে। তাহলে মাস্ক পরে করব অ্যাক্টিং, সকলে আমাকে রাখবে আবাস মিলে। এটা কিন্তু প্রথম এই 9টা শ্রেণীর নামও কিন্তু মনে রাখতে হবে এই জন্য। তবে আগামী দিন প্রস্তুতি নিতে হবে, আগামী দিন এই অধ্যায় শেষ। তাছাড়া অনেক আছে না। আচ্ছা, তাহলে ম্যাগজিনিটা শেষ করি, ম্যাগজিনি আর প্যাক্টোমাইজারটা শেষ করি। হ্যাঁ, তাহলে বাকিটুকু আরামে শেষ হবে। দেখো যে ম্যাগজিনির ক্ষেত্রে এদেরকে হ্যাকফিশ বলা হয়, এটা মনে রাখতে হবে। হ্যাকফিশ মানে কি জানো? হ্যাকফিশ মানে হলো বিশ্রী, মানে দেখতে খুব কুৎসিত। ও তার আগে সাইক্লোস্টোমাটা যেটা আছে আর কি, এই যে যেটা আর কি ম্যাগজিনি আছে না, এই যে এখানে দেখো যে প্রথমে বলা হচ্ছে ভাটিবেটা, ভাটিবেটাকে আবার দুইটা অধিশ্রেণীতে ভাগ করা হয়, কিন্তু দুইটা অধিশ্রেণী, একটা হলো সাইক্লোস্টোমাটা আর একটা হলো ন্যাথোস্টোমাটা। অধিশ্রেণী মানে সুপার ক্লাস। হ্যাঁ, তো এই অধিশ্রেণীর মধ্যে সাইক্লোস্টোমাটা আছে না, এটার কিন্তু অন্য বই আবার আছে একনেথা। এই যে প্রথম লাইনে দেখো আছে যে ভাটিবেটার সুপার ক্লাস বা অধিশ্রেণীতে ভাগ করা হয় দুই ভাগে, একটা হলো সাইক্লোস্টোমাটা, তাই তো? সাইক্লোস্টোমাটা, এটার অন্য বই আছে একনেথা, এটা লিখে নিতে হবে একনেথা। আচ্ছা, এটার বাংলা অর্থ কি? সাইক্লোস্টোমাটা, সাইকেল মানে কি? সাইকেল মানে গোল, স্টোমাটা মানে মুখ, যাদের মুখ গোল। হ্যাঁ বলো। একনেথা, একনেথা মানে নেথুস মানে চোয়াল, এ মানে কি? অ্যাবসেন্ট, মানে যাদের চোয়াল নাই। আমি একনেথা এই বই নাই, কিন্তু হলো সাইক্লোস্টোমাটার অপর নাম হলো একনেথা। সাইক্লোস্টোমাটার অপর নাম একনেথা। এটার বাংলা হলো গোল মুখ। সাইকেল মানে হলো গোল, সাইকেল মানে হলো গোল, স্টোমাটা মানে মুখ, স্টোমাটা মানে মুখ, আর আর সাইকেল মানে হলো গোল, স্টোমাটা মানে মুখ, গোল মুখ হয় যাদের, তাদেরকে সাইক্লোস্টোমাটা বলে। আর একনেথা মানে হলো এ মানে অ্যাবসেন্ট, এ মানে অ্যাবসেন্ট, নেথুস মানে চোয়াল, যাদের চোয়াল নাই, এ মানে অ্যাবসেন্ট, এ মানে অ্যাবসেন্ট, আর নেথুস মানে চোয়াল, মানে যাদের চোয়াল, যাদের চোয়াল নাই, যাদের চোয়াল নাই, যাদের চোয়াল নাই। আর আরেকটা হলো, দেখো আরেকটা হলো ন্যাথোস্টোমাটা, মানে যাদের চোয়াল আছে। ন্যাথোস মানে কি? চোয়াল। ন্যাথোস মানে সাইক্লোস্টোমা। বলো কোনো সমস্যা বুঝতে পেরেছো? আচ্ছা, তো এখন এই সাইক্লোস্টোমাটার দুইটা শ্রেণী আছে, একটা হলো মিগজিনি। মিগজিনি নামকরণটা কেন হয়েছে? মিগজিনিকে বলা হচ্ছে হ্যাকফিশ, মিগজিনি মানে তো পিচ্ছিল, কিন্তু এদেরকে আবার হ্যাকফিশ বলা হয়। মিগজিনিকে হ্যাকফিশ কেন বলা হয়? হ্যাকফিশ মানে হলো কুৎসিত বা বিশ্রী, দেখতে ভালো না, বুঝছো? দেখতে ভালো না, এটাকে বলা হয় বিশ্রী মাছ, কুৎসিত মাছ। হ্যাঁ, এদেরকে স্লাইম স্টিল ইল বলা হয়। কেন? স্লাইম মানেও পিচ্ছিল বোঝায়, স্লাইম মানে পিচ্ছিল, ইল মানে বাইম মাছের মতো দেখতে, ইল মানে বাইম মাছের মতো দেখতে। কি মানে? বাইম মাছ, বাইম মাছের মতো দেখতে, বাইম মাছ না তাই বলে কিন্তু বাইম মাছের মতো দেখতে, বাইম মাছ না। এখানে আমাদের গুরুত্বপূর্ণ তিনটা, 1 2 3 লাগবে, বেশি গুরুত্বপূর্ণ, 1 2 3 বেশি গুরুত্বপূর্ণ। এবার দেখো সাইক্লোস্টোমাটার আরেকটা শ্রেণী প্যাক্টোমাইজন্টিটা। হ্যাঁ দেখো, এবার হচ্ছে প্যাক্টোমাইজন্টিটা আরেকটা নাম কি? সিফালোস্পিডোমর্ফি। প্যাক্টোমাইজন্টিটা আরেকটা নাম কি? সিফালোস্পিডোমর্ফি, এটা তো মনে রাখবা। তো সিফালোস্পিডোমর্ফি। আবার এই প্যাক্টোমাইজন্টিটাকে ল্যাম্প্রে বলা হয়। ল্যাম্প্রে বলা হয় কেন? ল্যাম্প্রে মানে পাথর চোষণ প্রাণী। ল্যাম্প্রে মানে কি? পাথর চোষণ প্রাণী, যারা পাথরের দিকে মুখ করে থাকে।
যারা পাথরের দিকে মুখ লাগিয়ে থাকে, পাথর চোষণ প্রাণী। যারা পাথরের দিকে মুখ করে থাকে তাদেরকে বলা হয় পাথর চোষণ প্রাণী। লাস্ট এটা মনে রাখবে, এরা হ্যাঁ ডিম ফুটে অ্যামোসিড লার্ভা বের হয়ে আসে। অ্যামোসিড মানে কি? সিড মানে বসে থাকা, অ্যামো মানে বালি, বালির মধ্যে ঢুকে থাকে এরা, বালির মধ্যে ঢুকে থাকে, তাই এর নাম অ্যামোসিড। বালির মধ্যে, সিড মানে বসে থাকা, অ্যামো মানে বালি। আর একটা নাম হলো সিফালোস্পিডোমরফি। প্যাক্টোমাইজেন্টিটার অপর নাম কি? সিফালোস্পিডোমরফি। এই যে লেখা আছে দেখো, প্যাক্টোমাইজেন্টিটার অপর নাম কি? সিফালোস্পিডোমরফি। দেখুন এটা, এই যে এখানে লিখে দিচ্ছি, প্যাক্টোমাইজেন্টিটার অপর নাম সিফালোস্পিডোমরফি। স্যার অ্যামোসিড এটা কি বলবেন? অ্যামোসিড মানে বালির মধ্যে ঢুকে থাকা, অ্যামোসিড মানে বালির মধ্যে ঢুকে থাকা, অ্যামোসিড মানে বালির মধ্যে ঢুকে থাকা। এখন দেখো এতে এখানে গুরুত্বপূর্ণ যেটা লাগবে 1, 3, 6, 1, 3, 6 এগুলো কিন্তু বুঝতে পারবা। এবার আমরা ন্যাথোস্টোমাটা 7টা, এটা আগামী দিনে আমরা শেষ করতে পারবো। তারপরে সামান্য কিছু আছে, আগামী দিনে শেষ হবে ইনশাআল্লাহ। আমরা তারপরে হলো পরীক্ষা অর্ধেক অর্ধেক করে নেব।